ব্রিক্সে ভারতে বিশ্বের সম্মেলনে ভারতে আসার ব্যাপারে তারেক রহমানের সঙ্গে এখন দীনেশ ত্রিবেদীর বৈঠক চলছে। কারণ আমরা আপনাদের থেকে আধ ঘন্টা আমরা পিছিয়ে আছি, আপনারা এগিয়ে আছেন। খুব সম্ভবত তাই, কারণ আমার এখানে 11:10 বাজে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি। তো আপনাদের ওখানে তাহলে 11:40 নাকি আরো পেছনে হবে। আমি টাইমটা গুলিয়ে ফেলেছি, তো যা আপনারা হিসেব টিসেব করে নেবেন। তো মিটিংটা শুরু হয়ে গেছে মনে হয়। সেই মিটিং এর খবরাখবর কি হবে না হবে সেটা আমি পরে পাবো, এখন তো আমি পাবো না। এই হাই ভোল্টেজ যে মিটিং হচ্ছে, এই হাই ভোল্টেজ মিটিং এর আগে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের যে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রদূত হিসেবে গেছেন, কূটনৈতিক ব্যক্তি, কূটনৈতিক পদমর্যাদায় গেছেন। আসলে তিনি একজন পার্লামেন্টারিয়ান। তার সঙ্গে দীর্ঘক্ষণ মোদিজির কথা হয়েছে। কিছু কিছু ব্যাপারে মোদিজি তাকে সতর্ক করে দিয়েছেন যে এমন কিছু বলবেন না যাতে বাইরে মানে বিদেশে আমাদের প্রতি একটা অনাস্থা জাগে, যে ছোট রাষ্ট্রের প্রতি আমরা অন্যায় করছি। ওদেরকে ওদের সুবিধাগুলো বোঝান, ওদেরকে ওদের অসুবিধাগুলো বোঝান। কি কি সুবিধে ওরা পেতে পারে আমাদের সঙ্গে সম্পর্ক রাখলে, আর কি কি অসুবিধা হতে পারে, সম্মুখীন হতে পারে আমাদের সঙ্গে সম্পর্ক না রাখলে, সেগুলো ওদের সামনে পরিষ্কার করে তুলে ধরুন। তারপর ওদের মর্জি, ওরা আসবে কি আসবে না। কারণ মিনিটস কথা বলবে, যা মিনিটস তৈরি হবে এই মিনিটসটি আমরা রেখে দেব। যখন কোনো প্রশ্ন উঠবে তখন এই মিনিটসটা আমরা দেখিয়ে দেব। এখন এই হাই ভোল্টেজ মিটিং হচ্ছে, সে নিয়ে কিন্তু আমাদের দীনেশ ত্রিবেদী তাকে আনার ব্যাপারে, মানে ভারতবর্ষে আনার ব্যাপারে খুব মানে কি বলবো আর আশাবাদী। আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, ব্রিক্সে কি আসবেন না আর তারেক, আশাবাদী তারেক দীনেশ। এই দেখুন খবরটা এখানে লাল পেনে আমি কিছু জায়গায় দাগ দিয়ে দিয়েছি। আপনাদের ওখানে বারবার বলা হচ্ছে তো যে আমরা চিঠি দিইনি, বাংলাদেশকে কূটনৈতিকভাবে চিঠি দেওয়া হয়নি, কিন্তু 14ই জুলাই সেই চিঠি পৌঁছে গেছে আপনাদের কাছে। আমাদের কাগজে সেটা স্পষ্ট করে লিখেছে। এবং কেন আসছেন না, ওনার মানে রাগটা কোথায় হয়েছে সেটাও কিন্তু এই চিঠির মধ্যে লেখা হয়েছে, মানে এই কাগজে লেখা হয়েছে। চিঠিতে লেখা হচ্ছে, মানে কাগজে লেখা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে এই অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গত 14ই জুলাই ঢাকার ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত ঢাকার তরফে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। সে দেশের বিদেশ মন্ত্রকের একটি সূত্রের দাবি, ঢাকার আপত্তি সত্ত্বেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছে দিল্লি। তারই ফলশ্রুতিতে বিশ্বের সম্মেলনে যাবেন না তারেক। অর্থাৎ শেখ হাসিনাকে বলার সুযোগ দেওয়া হয়েছে বলে তারেক রহমান আসবেন না। আপনি যদি সম্পর্কই যদি ছিন্ন করতে চান, তাহলে পরে ন্যাকামো করে আবার আপনি চেয়ে পাঠান কেন এই জিনিসপত্র? আপনি তো শত্রু বলে যখন বিবেচনা করেই নিয়েছেন যে ভারতবর্ষের শত্রু,
তাহলে শত্রু দেশ থেকে আমদানি করার কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন নয় শেখ হাসিনা আছেন, যখন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় তখনও তো ভারত বিদ্বেষী ছিল। তখন আমরা কি দোষ করেছিলাম? ভারতকে দিনরাত গালাগাল, হিন্দুরা কিপ্টে, হিন্দুরা মানে তাড়াতে পারলে মাছে, এরকম অনেক কিছু কথা আমরা শুনেছি। আর এখন তো প্রকাশ্যে গালাগাল দেওয়া হচ্ছে, কারণ শেখ হাসিনা এখানে রয়েছেন। এটা একটা ছুতো। এখন ভারতবর্ষ মানে ভূরাজনৈতিক যে এটা আছে গুরুত্ব, দুটো দেশের মধ্যে মাপামাপি হচ্ছে। এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে বাংলাদেশ। ভূরাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে পাকিস্তান কিন্তু অনেক এগিয়ে, কারণ তার মধ্যে দিয়ে সেন্ট্রাল এশিয়া হয়ে ইরান হয়ে, ইরান সেন্ট্রাল এশিয়ার মধ্যেই পড়ছে, তুর্কি হয়ে, মানে প্রথমে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, তারপর আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান, ইরানের পরে হচ্ছে তুর্কি, তুর্কি হয়ে ইউরোপে ঢুকে যাও। যেটা ভারতবর্ষের আদৌ প্ল্যান যে আমরা পিওকে নেব, গিলগিট বালতিস্তান নেব, দিয়ে ওখান থেকে আমরা আফগানিস্তান হয়ে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, ইরান হয়ে আমরা সোজা চলে যাব তুর্কি। সেরকম একটা সিপ্যাক টাইপের একটা ভারতবর্ষ করার চেষ্টা করছে। আগে পিওজেকে হাতে আসুক এবং গিলগিট বালতিস্তান হাতে আসুক, তারপর। এখন সেই দিক দিয়ে যদি আপনি দেখতে যান, তাহলে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব কিন্তু সীমাবদ্ধ। তার তিন দিক দিয়ে ভারত ঘেরা আছে, একদিকে বঙ্গোপসাগর। আমি বলেছি আমাদের একটা প্লেনও ওখানে নামে না। তাহলে পরে আপনাদের এত মানে নিজেদের এত গুরুত্ব পাওয়ার আপনার দরকারটা কি? প্রভুত্ববান মনে কে প্রভুত্ব দেখিয়েছে আপনাদের? যদি প্রভুত্বই দেখাতো তাহলে তো চাকর বাকরের মধ্যে ব্যবহার করতো। ইচ্ছে হচ্ছে দেব, ইচ্ছে হচ্ছে দেব না, এই তো করতো। তাহলে পরে আপনারা সাহায্যের বারবার আবেদন জানাচ্ছেন কেন? আমাকে তেল দিন, চাল দিন, ডাল দিন, অমুক দিন, তমুক দিন। আপনার তো আর্জির তো শেষ নেই। এতই যদি আপনাদের ক্ষমতা থাকে ভারতবর্ষের সঙ্গে লড়াই করার, ভারতবর্ষের সঙ্গে আপনাদের শত্রুতা করার, তাহলে করে দেখুন না। ভারতবর্ষে আপনারা পা দেবেন না। শেখ হাসিনাকে আটকাতে পারবেন? ভারত আপনার কথা শুনে শেখ হাসিনাকে আটকাবে? আর শুনুন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমেরিকা এবং ভারত দুটো দেশই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। আমি একটা কথা বলেছিলাম, একটু কূটনৈতিক হয়ে গেছিল কথাটা। তারেক রহমান এলে ভালো, না এলে আরো ভালো। যদি আসেন তাহলে আপনার যত সমস্যাগুলো আছে, এই ট্রানজিট করিডোর যত আছে, তারপর তুলা আপনাদের, তারপর বিদ্যুৎ যেটা কমে গেছে সেইটা, ডিজেল, খাদ্যপণ্য, তারপর সীমান্ত নিয়ে এত গোলমাল, এগুলো আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান হতো। কিন্তু আপনারা যেটা করলেন, মানে আপনারা যেটা করতে চাইছেন, যদি আপনি না আসেন তাহলে কি হবে জানেন? গঙ্গা পানি বন্টন চুক্তি আপনার বন্ধ হয়ে যাবে।
আপনার যে আমাদের গোড্ডা প্ল্যান্ট থেকে যে আদানির বিদ্যুৎ যায় ধীরে ধীরে সেটা কমে যাবে। হয়ে যাবে। তেল নেই, ডিজেল নেই আপনাদের, সেটাও বন্ধ হয়ে যাবে। আপনারা চারদিক দিয়ে ঘেরা একটা রাষ্ট্র, ভারতবর্ষ চারদিকে দেয়াল তুলে দিয়ে পাকিস্তানের মতো আপনাদের শত্রু বলে জ্ঞান করবে। পাকিস্তানকে শত্রু বলে তো আপনাদের তো অনেক শক্তিশালী, মানেন তো? তা পাকিস্তানকে শত্রু করে ভারতবর্ষ যদি টিকে থাকতে পারে, তাহলে বাংলাদেশকে আপনার কোন পর্যায়ে ফেলো আপনি বলুন। সুতরাং তারেক রহমানের ওই জামাতিদের কথায় নেচে নিজের সর্বনাশটা করার জন্য উঠে পড়ে না লাগলেও পারতেন। মানে তাকে নাচাচ্ছে কিন্তু জামাতি, শেষ পর্যন্ত জামাতিটা কিন্তু সব পাকিস্তানে পালিয়ে যাবে। হাঁদে পড়বেন কিন্তু তারেক রহমান, কারণ সমস্ত কিছু দায় তখন কিন্তু তারেক রহমানের ঘাড়ে ওরা চাপিয়ে দেবে। আপনার তারেক রহমানের পাশে কিন্তু কেউ দাঁড়ানোর থাকবে না। তারেক রহমান নিজে জানেন না তিনি কতবার তিনি ভাষণ দিয়েছেন, তার ভাষণ কতবার ছাপা হয়েছে আপনাদের কাগজে, তিনি নিজে সাক্ষী। তাই নিজে যে কাজটা আপনি করেছেন সে কাজটাই অন্য লোকে করলে আপনার তখন আপত্তি। যাই হোক, আসবেন কি আসবেন না, আমাদের দীনেশ দা কতটা আপনাকে বোঝাতে পারবেন, কতটা পারবেন না, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। ভবিষ্যৎ মানে আজকে বলবে। আজকে বিকেলবেলা আমি জানতে পারবো। আজকে হলো 10 তারিখ, মধ্যিখানে রইল 11, 12, 13 হচ্ছে বৈঠক। তারপরে যদি সম্পর্ক রাখতে চান, এখন সুতোর ওপরে আছে, সেই সুতোটাও ছিঁড়ে যাবে। আর সেই সুতোটা ছিঁড়ে গেলে আপনাদের বিপদ কি সেটা আপনারা তখন টের পাবেন। আপাতত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, আর ফলাফলের দিকে চেয়ে থাকুন। তবে এলেও ভালো, আবার বলছি না এলেও ভালো।